হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি। আমার এক ফলোয়ার দাদা আমাকে অনেক দিন ধরে জিজ্ঞাসা করছিলেন যে জাপানে প্যারেন্টসদেরকে পার্মানেন্টলি নিয়ে আসা যাবে কি না। তো এই বিষয়ে আজকে তোমাদের জন্য আমি একটা ইনফরমেটিভ ব্লগ নিয়ে চলে এসেছি। তার সাথে সাথে শেয়ার করব জাপানের আরও একটা ইন্টারেস্টিং দিক। সব মিলিয়ে আজকে ব্লগটা আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু সবাই আমার সাথে এন্ড অবধি থেকো। দেখো, আজকে হলো বৃহস্পতিবার আর এই যে কাজে থেকে আসার পর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে এখন এই তো বিকালের বাজে তোমার ওই 4টে মতো, তখন আমরা বেরোচ্ছি, যাব ওই টুকটাক কিছু শপিংপত্র করতে। তো আজকে ওয়েদারটা বেশ সুন্দর আছে, তবে এখন যেহেতু জাপানে বৃষ্টির সিজন চলছে না, একটা দিন যদি ভালো সুন্দর রোদ্দুর দেয় আর একটা দিন বেশ একদম সারাটা দিন বৃষ্টি থাকে, ছুটি থাকলেও না সেই দিন আর বেরোনো যায় না। তাই এরকমই সামনে বেশ আবার বৃষ্টি রয়েছে এই সপ্তাহে, তাই ভাবলাম যে কিছু কিছু জিনিসপত্র আগে থেকে কিনে রাখি, কারণ পরে ছুটি থাকলেও আর যাওয়া হবে না। প্রথমেই আমরা চলে এসেছিলাম সেরিয়াতে। সেরিয়া জাপানের একটা 100 ইয়েন শপ, তবে দাইশো নয়। এইখানে সব জিনিসপত্র 100 ইয়েনে পাওয়া যায়। দাইশো আর সেরিয়ার মধ্যে পার্থক্য হলো দাইশোতে কিছু কিছু জিনিসপত্র 220 ইয়েন, 320 ইয়েন, 500 ইয়েন, 1000 ইয়েনেও পাওয়া যায়। তবে আমি সিরিয়াসলি বলতে, সত্যি বলতে, নিজে পার্সোনালি সিরিয়াকে বেশি পছন্দ করি দাইশো থেকে, কারণ এই সেরিয়াতে না অনেক সুন্দর সুন্দর কালেকশন থাকে, যেগুলো দাইশোতেও আমি এখন ইদানিং পাই না। দেখো, যেরকমই ঘরের কিচেন ইউটেন্সিলস বলবো না, মানে কিচেনের সুন্দর সুন্দর আর কি বাসনপত্র বলতে পারো, অনেক সুন্দর আর ডেকোরেটিভ, মানে আমার তো মনে হয় আমি সব ধরে কিনে নিয়ে চলে যাই। তবে সেরিয়া থেকেও কিছু কিছু টুকটাক জিনিসপত্র কেনার আছে, ওইগুলোই কিনতে এসেছি। তাহলে চলো শপিং করতে করতে তোমাদেরকে বলি যে জাপানে তোমরা নিজেদের প্যারেন্টসদেরকে পার্মানেন্টলি নিয়ে আসতে পারবে কি না। অ্যাজ এ ডিপেন্ডেন্ট ভিসা তোমরা সবার প্রথম জাপানে আনতে পারবে তোমাদের স্পাউসকে, মানে তোমাদের হাজবেন্ড বা ওয়াইফ আর বাচ্চা। এদের অগ্রাধিকার কিন্তু সবার প্রথম থাকে, সেটা পৃথিবীর যে কোনো দেশের ক্ষেত্রেও। এখন আমি যেহেতু জাপানের কথা বলছি, তো জাপানেও নিজের হাজবেন্ড, ওয়াইফ বা বাচ্চাদের ডিপেন্ডেন্ট ভিসা পাওয়া খুবই ইজি, অ্যাপ্লাইয়ের প্রসেসও খুবই ইজি, তেমন কোনো অত কন্ডিশনস থাকে না। আপনারা যদি জাপানে ওয়ার্কিং ভিসাতে থাকেন বা পিআর পার্মানেন্ট রেসিডেন্সে থাকেন, তাহলেও কিন্তু ইজিলি ডিপেন্ডেন্ট ভিসাতে আপনাদের হাজবেন্ড বা ওয়াইফ এবং বাচ্চাদেরকে জাপানে নিয়ে আসতে পারবেন। কিন্তু প্যারেন্টসদের ক্ষেত্রে কি এইটা হয়? আসলে কিন্তু তা নয়। প্যারেন্টসদের জন্য টেম্পোরারি ভিসা রয়েছে, মানে আপনি 3 মাসের জন্য হয়তো প্যারেন্টসকে নিয়ে আসতে পারবেন জাপানে, বা তারপর হয়তো আরও কিছুদিন আপনি এইখান থেকে ভিসা এক্সটেনশন করে রাখতে পারবেন। কিন্তু পার্মানেন্টলি জাপানে আপনি প্যারেন্টসদেরকে ডিপেন্ডেন্ট ভিসায় একদমই আনতে পারবেন না যদি আপনি ওয়ার্কিং ভিসাতে থাকেন। অন্যদিকে আপনার হাজবেন্ড বা ওয়াইফ এবং বাচ্চা, এরা কিন্তু ডিপেন্ডেন্ট ভিসাতে জাপানে অনেক দিন থাকতে পারবেন, যতদিন না আপনি থাকছেন জাপানে, মানে অ্যাজ লং অ্যাজ আপনারা জাপানে থাকছেন ততদিনই কিন্তু ডিপেন্ডেন্ট ভিসায় আপনার হাজবেন্ড, ওয়াইফ এবং বাচ্চারাও জাপানে থাকতে পারবে। আপনার ভিসা এক্সপায়ার হয়ে গেলে কিন্তু তখন আপনার হাজবেন্ড বা ওয়াইফ এবং বাচ্চার ভিসাও এক্সপায়ার হয়ে যাবে। তো এইটা পার্মানেন্ট রেসিডেন্স এবং ওয়ার্কিং যারা করছেন, ওয়ার্কিং ভিসাতে আছেন, তাদের দুজনের জন্যই একদম সেম। এবার আসি, যারা পিআর নিয়ে বা পার্মানেন্ট রেসিডেন্স নিয়ে জাপানে রয়েছেন, তারা কি পার্মানেন্টলি আপনাদের প্যারেন্টসদেরকে জাপানে এনে রাখতে পারবেন? তার অ্যান্সারও কিন্তু না। জাপানে এমন কোনো রুলস নেই। প্যারেন্টসদেরকে আপনারা টেম্পোরারি ভিসাতে আনতে পারবেন, সেটা আপনি যেই ভিসাতেই জাপানে থাকেন না কেন। তবে অন্যদিকে আপনার প্যারেন্টসরা না আসতে পারলেও আপনার হাজবেন্ড, ওয়াইফ মানে স্পাউস আর বাচ্চার অধিকার থাকবে সবচেয়ে আগে এবং সবচেয়ে বেশি। তাদেরকে আপনি তো আনতে পারবেনই, একদম আপনার সাথে রাখতে পারবেন যতদিন আপনি থাকবেন, কিন্তু প্যারেন্টসদের ক্ষেত্রে সেইটা একদমই হয় না। তবে কিছু কিছু ক্ষেত্রে এর ব্যতিক্রমও রয়েছে, যেমন আপনি যদি একদমই আনতে চান আপনার প্যারেন্টসকে জাপানে,
তবে সেক্ষেত্রেও কিন্তু এমবাসিতে অ্যাপ্লাই করা যায়, তবে এর রয়েছে প্রচুর নিয়ম, আর এই নিয়মগুলি অনেকটা স্ট্রিক্ট। যেমন আপনি আপনার দুই প্যারেন্টসকেই একসাথে আনতে পারবেন না, যে কোনো এক প্যারেন্টসকেই আনতে পারবেন, এবং তখনই আনতে পারবেন যখন আপনার অন্য আরেক প্যারেন্টস হয়তো ডিভোর্স হয়ে গেছে বা হয়তো মারা গেছেন। দ্বিতীয় নাম্বার হলো আপনার প্যারেন্টসকে 75+ এজের হতে হবে। 3 নাম্বার হলো যে আপনার প্যারেন্টসের হয়তো প্রচুর একটা সিরিয়াস ইলনেস থাকতে হবে। 4 হলো যে তাকে দেখার জন্য দেশে কোনো লোক নেই। এইসব জিনিস আপনাদেরকে প্রুফ করতে হবে, শুধু ডকুমেন্টস জমা দিলেও হবে না, মানে প্রুফ সহকারে ডকুমেন্টস জমা দিতে হবে। প্লাস আপনার যদি দেশে কোনো ভাই বোন থেকে থাকে, তখন আপনাকে এটাও প্রমাণ করে দিতে হবে ডকুমেন্টেশনের মাধ্যমে যে আপনার ভাই বোনেরা আপনার মা বাবার যত্ন নেওয়ার উপযুক্ত নয়, সেটা আর্থিকভাবেই হোক এবং শারীরিকভাবেই হোক না কেন। আর সবথেকে মেইন যেটা জিনিস, জাপানে যদি আপনার একদম ওল্ডারলি প্যারেন্টকে এনে আপনার কাছে রাখতে চান, আপনার কিন্তু একটা মিনিমাম লেভেলের ইনকাম থাকতে হবে, মানে নর্মালের চেয়ে একটু ভালো লেভেলের ইনকাম আপনাদের থাকতে হবে, যেইটা কিন্তু হাজব্যান্ড ওয়াইফ বা বাচ্চার ক্ষেত্রে হয় না। আপনার ইনকাম নর্মাল থাকলেও জাপানে আপনি হাজব্যান্ড ওয়াইফ এবং বাচ্চার জন্য ডিপেন্ডেন্ট ভিসা অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু এক্ষেত্রে এল্ডারলি প্যারেন্টসদের দেখাশোনা করার জন্য যখন আপনি তাদেরকে জাপানে আনতে চাচ্ছেন এবং তার জন্য ভিসা জমা দিতে চাচ্ছেন, তখন কিন্তু আপনার বাৎসরিক আয় নর্মালের থেকে একটু বেশি হতে হবে, যেইগুলোর সব ডিটেলস কিন্তু আপনারা আপনার নিকটবর্তী এমবাসিতে বা নিউ কানে গেলেই কিন্তু সব ইনফরমেশন পেয়ে যাবেন। আর এত কিছু করার পরও কিন্তু সবসময় কোনো নিশ্চয়তা থাকে না যে আপনি আপনার প্যারেন্টসদের জন্য পার্মানেন্টলি ভিসা পাবেন। তাই আমি রেকমেন্ড করব, আপনি যদি সত্যি খুবই ইচ্ছুক হন পার্মানেন্টলি আপনার প্যারেন্টসদেরকে জাপানে এনে রাখার জন্য, তাহলে সবথেকে ভালো হবে আপনার নিকটবর্তী নিউ কান বা এমবাসিতে গিয়ে যোগাযোগ করুন। সেইখান থেকে আপনারা সব ডিটেলস একদম ইজিলি পেয়ে যাবেন। আশা করছি আমি তোমাদের সবাইকে এই টপিকটার ব্যাপারে ভালো করে বোঝাতে পেরেছি এবং তোমরা অনেকটা হেল্পফুল হয়েছো। তাহলে চলো আরেকটা জাপানের ইন্টারেস্টিং দিক তোমাদের সাথে শেয়ার করি। তোমাদেরকে তো আমি সবসময় বলে থাকি জাপানে পাওয়া যায় একটা জিনিসের অনেক ধরনের ভ্যারাইটি, তার মধ্যে কিন্তু আইসক্রিমও বাদ নয়। আর আমার কিন্তু এক ফলোয়ার বন্ধু আমার কাছে এই আইসক্রিমের ভ্যারাইটিও দেখতে চেয়েছিল, তো আজকে সেইটাই তোমাদেরকে দেখাতে চলে এসেছি। এখানে প্রথম যে আইসক্রিমটা ধরেছিলাম সেটা ছিল আইস, মানে ওটার মধ্যে কোনো ক্রিম নেই, ওটার মধ্যে ছিল ফ্লেভার্ড আইস, অনেকটা তোমরা গোলার মতো বলতে পারো। আর ওইগুলোরও কিন্তু থাকে নানান ধরনের ফ্লেভারের ভ্যারাইটি। আর এখন যে আইসক্রিমটা ধরে আছি এইটা কাপ আইসক্রিম, কিন্তু এইটা একদম ক্রিমে ঠাসা। তার পরেরটাও সেম, কিন্তু তার পরেরটার আবার ফ্লেভার আলাদা। আর এরপরে যেগুলো দেখতে পাচ্ছ ওগুলো নর্মালি আমরা বলে থাকি বাটি আইসক্রিম, যেগুলো ক্রিমে একদম ফুল থাকে। আর এইখানে না, এইগুলো হলো চকলেটের মতো আইসক্রিম, মানে আইসক্রিমের ছোট ছোট বাইটস থাকবে, যার ওপরটা খুব সুন্দরভাবে চকলেট কোটিং থাকবে আর ভেতরটা থাকবে একদম ক্রিমে ভর্তি। আর এইটা হলো বিস্কুট আইসক্রিম, মানে ভেতরটা আইসক্রিমে ভর্তি আর পুরো বাদবাকি কভারটা থাকে বিস্কুটের মতো। আর এইখানে এইগুলো রয়েছে গোল গোল বল আইসক্রিম, মানে ভেতরে তো আইসক্রিম থাকে আর ওপরটাতে থাকে এই ফ্লেভারের একটা কোটিং। আর এইগুলো নর্মাল যেগুলো আমরা বলি কাঠি আইসক্রিম। আর এইটা হলো কাঠি আইস, মানে এইটা টোটালি আইস কাঠি সহ। আর এইখানে রয়েছে দেখো বোতল আইসক্রিম। এইটার বোতলটা এই যে সাদা প্যাকেটটা দেখলে তোমরা বুঝতে পারবে যে ভেতরে বোতল থাকে আর ওই বোতলের ভিতরে আইসক্রিম ফিল করা থাকে। এইটা হলো চকলেট বার আইসক্রিম, মানে আমরা ক্যাডবেরি যেরকম খেয়ে থাকি সেই রকমই বারে পাওয়া যায় এই আইসক্রিমগুলো। আর এই আইসক্রিমটার এক সাইড বিস্কুট এক সাইড আইসক্রিম, আর এইটার ভেতরেও বোতলের মতো একদম ক্রিম ফুললি ভরা থাকে। আর এই যে দেখছো এই শেপটা না আমার এত ভালো লাগে, এইগুলো মেলন শেপের আইসক্রিম, মেলন ফ্লেভারের একটা আইসক্রিম। এটা গোলটা খুললেই ভেতরে ক্রিমে ভর্তি থাকে, মানে আইসক্রিমে। আর এইটা হলো পিৎজা আইসক্রিম। এইটা আমার দেখতে এত ভালো লাগে, খেতেও তেমন ভালো, পিৎজা র্যাপের মতো ভেতরে কিন্তু র্যাপিং আর আইসক্রিম থাকে, অনেক অসাধারণ লাগে। আর এটা তো আমাদের চেনা পরিচিত কর্নেডো। আর এইটা হলো কর্ন শেপের আইসক্রিম, মানে কর্নেডোর মতোই কিন্তু ওপরে ক্রিম ফিলিং অনেক থাকে, যেটা কিনা দেখতে কর্নের মতো। তাছাড়াও কিন্তু এখানে তোমরা আইসক্রিমে নানান ধরনের বার এবং প্যাকেটও পেয়ে যাবে।
আমাদের নিয়ারেস্ট সুপার মার্কেটটাতে যত ধরনের আইসক্রিম পাওয়া যায় সব ধরনের আইসক্রিমই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করে দিলাম। আইসক্রিমেরও যে এত ভ্যারাইটি হতে পারে সেইটা আমি হয়তো জাপান আসলে জানতেই পারতাম না, জাপান না আসলে। এখন তো যদিও দেখছি আমাদের দেশেও নানান ধরনের এই অরুণ আইসক্রিম বেরিয়ে গেছে, এই ধরনেরই আর কি নানান ভ্যারাইটি। তবে এটা কিন্তু আমার বেশ অনেক ভালো লাগে, বেশি ভ্যারাইটি থাকলে কিন্তু চুজ করতেও অনেক সুবিধা হয়। আর আমাদের এখানে এমন বৃষ্টি হচ্ছে আবার এমন গরম পড়ছে, এই ঠান্ডা গরমে না এসি চালানো মুশকিল হয়ে পড়ছে, কারণ আমার একটু ঠান্ডার সমস্যা। এই ঠান্ডা গরমে এসি চালালে আমার আবার গলা বসে যায়। আর অন্যদিকে ও একদমই গরম সহ্য করতে পারে না, অল্প গরম পড়লেও একদম ভিজে যায়। তার জন্য ভাবলাম যে একটা টেবিল পাখা নিয়েই নিই এইখান থেকে, তো সেটা কিনতেই এখানে চলে এসেছি। প্রেজেন্ট তো দিলাম আমি তোমাকে, কিরকম লাগলো তোমার বলো? হ্যাঁ হ্যাঁ এটা এটা হচ্ছে গিয়ে তোমার কি কি করো না, এটা হচ্ছে গিয়ে তোমার জামাই ষষ্ঠীর প্রেজেন্ট। তো যদিও আমরা অনুষ্ঠানটা করিনি বাড়িতে, কিন্তু দিলাম। যাই হোক, এই কাজকর্মের জন্য আসতে পারিনি, পরপর তো তোমারও শিফট আমারও শিফট ছিল না। কেমন লাগলো বলো? হ্যাঁ, আমার ঘর, আমার সব কিছু কালার চুজ। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি চুজ করো কোন কালারটা নেবা। এটাই ঠিক আছে, সুন্দর। প্রেজেন্ট তো নিয়ে খুশি? আর তোমরা তো দেখতেই পালে এই পাখাটা আমি ওকে প্রেজেন্ট করেছি অ্যাজ আ জামাই ষষ্ঠীর গিফট হিসাবে। তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও যে পাখাটা। তাহলে চলো এখন বাড়ি চলে যাই। ব্লগটা ভালো লাগলে কিন্তু সবাই ফলো আর সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।